রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। এই কথাটা কখনো মনে হয়েছে? মানে গল্পের বই কিংবা সিনেমায় এমন কিছু বা এমন কাউকে দেখে আপনার কি মনে হয়নি, আহা এমনটা যদি সত্যি হতো? আমার তো বাপু প্রায়ই হয়। মাঝে মাঝেই মনে হয় সাধারণ মানুষ হয়ে থেকে জীবনটা যেন পুদিনা পাতা হয়ে যাচ্ছে। তার চেয়ে ব্যাটম্যান কি স্পাইডারম্যান হলে একটা কথা ছিল, কিংবা যদি ইচ্ছে মতো অতীত বর্তমান ঘুরে বেড়াতে পারতাম তবে বেশ হতো। এগুলো নিছক শিশুসুলভ চাহিদাই বটে, তবে তার মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো দেখা বা শোনার পর মনে হয় এই পৃথিবীতে এদের সত্যিই দরকার। এরা থাকলে হয়তো অনেক গম্ভীর সমস্যার সমাধান হয়ে যেত। নমস্কার, স্টোরি টেলারের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আবার একটা নতুন ছোট গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পটা বেশ একটু অন্যরকম, যেটা শুনলে আপনাদেরও মনে হবে এমন যদি সত্যি হতো তাহলে কিন্তু বেশ হতো। যদি চান এমনই নিত্য নতুন গল্প এই চ্যানেলে আরও আসুক, তাহলে কিন্তু আপনাদেরও একটা দায়িত্ব থেকে যায়। বেশি কিছু না, কেবল টুক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, আর গল্প শোনা শেষে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার প্রিয় গল্পটি। বেশ, তাহলে জমিয়ে শুনে ফেলা যাক আজকের গল্প। স্টোরি টেলারের আজকের নিবেদন হিসেবে থাকছে লেখিকা দেবাঞ্জলি ঘোষ বন্দ্যোপাধ্যায় ওরফে মীনাক্ষী সেন শর্মার লেখা কাহিনী ইয়ে। অডিও বুকটি আরও ভালো করে উপভোগ করতে হলে হেডফোন ব্যবহার করতে অনুরোধ করছি। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প ইয়ে। বাচ্চাটা আজকেও পড়া শুনছে না। বোর্ডে ফর্মুলা লিখতে লিখতে দিব্যি টের পাচ্ছি ডেস্কের তলায় পুঁচকে ছবি আঁকার খাতাটায় এক মনে রং পেন বোলাচ্ছে। খচখচ খচখচ। ছবি আঁকার হাত বেশ ভালো। রো বরাবর রাউন্ড দিতে দিতে এক ঝলক দেখেও নিয়েছি। যেন দেখতেই পাইনি এমন ভাব করে ক্লাসময় ছোট্ট ছাটকা প্রশ্ন করে ফেললাম। পটাপট হাত উঠছে এদিক সেদিক। চোখে মুখে নকল মনোযোগ দেখে শ্রীমোহনা নড়ে চড়ে বসলেন। আমি মনে মনে খুক খুক করে হেসে নিলাম। আমাদের মাথার আশেপাশে কমসে কম 3.5 লক্ষ এক্সট্রা চোখ থাকে। ধুলো দেওয়া কি চারটিখানি কথা? তবে কিচ্ছুটি বললাম না। আলগোছে ওকে এড়িয়ে আগে পরের ছেলেমেয়েদের উত্তর শুনলাম, টপিক বোঝালাম। ক্লাস শেষ হলো। বন্ধুদের মধ্যে খামোখা দাঁড় করিয়ে বকাবকি আমি করি না কখনো। বাচ্চা বলে ভাবলেও আদতে এরা সব 17-18, ইয়াং অ্যাডাল্ট, একদম টালমাটাল বয়স। ক্লাস শেষে অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে বেরোচ্ছি, পায়ে পায়ে বাইরে এসে দাঁড়ালো মূর্তিমান। স্যার। বলো ঋষভ। আন্দাজে বললাম, নাম ধাম একেবারেই মনে থাকে না আমার। আরব স্যার। থ্যাংক ইউ, আজ আমাকে বকেননি বলে। একটু থমকালাম। ব্যাপারটা স্ক্রিপ্টের বাইরে। ছাত্রছাত্রীরা সাধারণত ধরেই নেয় পড়াতে আসা জীবগুলি অতি উচ্চমানের গর্ধব এবং বেশ ভালো রকম কানা। এইটা আপনার জন্য আঁকলাম স্যার। কাগজের টুকরোটা হাতে নিয়ে এক নজর চোখ বোলালাম। এক ঢালা ঘন করে আঁকা বিভিন্ন আঁকিবুকি ডুডল আর্ট। রং বেরং নির্দিষ্ট কোনো কিছুর ছবি না থাকলেও দৃষ্টিনন্দন। ক্লাসে মন দাও না কেন আরব? ফিজিক্স ভালো লাগে না? না আলতো জিজ্ঞাসা করি। সে ঠিক আছে, কিন্তু কোন সাবজেক্ট ভালো লাগে? ফিজিক্স স্যার। তবে এখন আর কিছুই। ছেলেটা মুখ কালো করে জুতোর দিকে মন দেয়। নেক্সট পিরিয়ডের টিচার করিডোরে এসে পড়েছেন। আমারও ক্লাস আছে। আরবকে ক্লাসে যেতে বলেই স্টাফ রুমের দিকে পা বাড়াই। ডুডলটা ডেস্কে রেখে দমবন্ধ শিডিউলের ভিড়ে ভুলেই গিয়েছিলাম। রিসেসে নজর পড়ল ওটার দিকে।
অজস্র অমনোযোগী আঁচড়ের ফাঁকে সুনিপুণভাবে লুকোনো একটা ছোট্ট মুখ, একটা বাচ্চার। কয়েকটা মাত্র পেনের দাগে সে মুখে ফুটে উঠেছে বিষণ্ণতা, ভয় আর বুক মোচড়ানো আকুতি। ভালো করে দেখলাম ছবিটাকে। মনের ভুল নয়, একবার দেখতে পেলে বারবার ওই দিকেই চোখ টানছে। স্পষ্ট এক ভীত শিশুর মুখ। পরের অফ পিরিয়ডে 12B ক্লাস টিচার মৃন্ময় স্যারকে পাকড়াও করলাম। আরব প্রকাশ তো ভীষণ ইনঅ্যাটেন্টিভ, তেমনি রুড। ক্লাসে বকেছি, বলে কিনা, সো শুড আই গেট আউট অফ দ্য ক্লাস স্যার? ভাবো কি ডেপো ছেলে। সহানুভূতি সূচক ঘোঁত ঘাত করে ইতি টানলাম। এসব হয়েই থাকে, আজকাল হয়ও। দিন সাতেক পরে যেটা হলো সেটা অবশ্য বড় একটা হয় না। 4th পিরিয়ডে ক্লাস নিয়ে স্টাফরুমে ঢুকেই দেখি বেজায় গুঞ্জন। সবার, ইস এত শান্ত মেয়েটা, আগেও তো কিছু বোঝা যায়নি। গোছের কথাবার্তার ফাঁকে ডেস্কের বইপত্র গোছাতে গোছাতে কান খাড়া করে রইলাম। গ্রেড 6-এর আরাধ্যা ইংলিশ ক্লাসের মাঝখানে অজ্ঞান হয়ে গেছে, গড়িয়ে একদম মাটিতে। সিলেবাস শেষের দিকে বলে অনুপম স্যার ক্লাসে একটা বাচ্চাদের শর্ট ফিল্ম দেখাচ্ছিলেন। এমনিতে মতাবস্থায় আড়ালে আবডালে ক্লাসে হরার মুভিও টুকটাক চলে, ওপেন সিক্রেট। কিন্তু আজকের ঘটনাচক্রে সেসব কড়া স্ক্রুটিনির মুখে। কৈফিয়তের এক শেষ। অথচ আজকের ফিল্মটায় কিন্তু ভয়ের কিছুই ছিল না। একটা শিশুপাচ্য অ্যাওয়ার্ডপ্রাপ্ত শর্ট ফিল্ম, দ্য গুড নেইবার। এদিকে গার্জিয়ান কল, ডাক্তার বদ্যি। আরাধ্যার মা মিসেস প্রকাশ প্রিন্সিপালকে জানিয়েছেন মেয়ের মানসিক সমস্যা হচ্ছে, সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন করাচ্ছেন, আপাতত স্কুলে পাঠাবেন না। বেচারা অনুপম অপরাধ বোধে ভুগছে। এক ফাঁকে আমাকে টেনে নিয়ে গিয়ে বলল, আমি কি করে জানবো বলতো? ফিল্ম শুরু হতে না হতেই ঠায় অজ্ঞান। রোগ লুকিয়ে গেলে আর বাচ্চা দুটোর ফ্যামিলি লাইফও যাকে বলে ঠিক গড়পড়তা নয়। ওর দাদাও আরেক প্রবলেম চাইল্ড। তোর ক্লাসেই আছে তো আরব? ভেবে রেখেছিলাম আরবের গার্জেনের উদ্দেশ্যে স্কুল ডায়েরিতে একটা চিঠি পাঠাবো। এই ঘটনায় সেই প্ল্যান মুলতবি রাখতে হলো। মেয়েকে নিয়ে বিব্রত, সেই বোঝার উপরে আরেক শাকের আটি চাপানো কোনো মানে হয় না। গত হপ্তায় আরব আমাকে আরেকখানা ডুডল আর্ট গছিয়েছে। ডেস্কে ফিরেই সেটাকে খুঁটিয়ে দেখতে কার্পণ্য করিনি। এবারের নকশা আরো জটিল। নেহাত খুঁজছিলাম বলেই লুকোনো ছবিটা পেয়েছি। সেই একই বাচ্চার আদল, কিন্তু এবার ভয়ে চোখ বোঝা। পাশে অন্য আঁকিবুকির মাঝে নিপুণভাবে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে এক দানবাকৃতি দৈত্য, মনস্টার। আজ তালাবন্ধ ড্রয়ার খুলে ছবিটা আবার দেখলাম। দৈত্য আর শিশুর মাঝ বরাবর আঁকা একটা খুদে পাঁচিল, দ্য গুড নেইবার। ভালো প্রতিবেশী, কতটা ভালো? এসব ক্ষেত্রে আরবকে সরাসরি জিজ্ঞেস করে লাভ হওয়ার কথা নয়। দিনের শেষে ল্যাব ছিল আজ, তারই ফাঁকে 12-এর রূপাঙ্গীকে ডেকে পাঠালাম। যথারীতি সে একা এলো না, সোনাম, পুনাম, অবনীশ সহ আরও গোটা সাথে ল্যান্ডা প্যান্ডা সহ হাজির হলো। সব ওই গ্রেড 9 থেকে 12-এর মধ্যে। ভারী নেওটা আমার। যে কাউকে ডাকলেই হলো, সব একসাথে এসে হাজির হবে। অবশ্যই ক্লাস না থাকলে। কি সব ক্লাবটাও বানিয়েছে একসাথে, ওসব আমি জানতেও চাই না কখনো। ছেলে মেয়েগুলো সত্যিই খুব ভালো। এত দুর্ভোগ পেরিয়ে প্রত্যেকেই আজ হাসি খুশি, আত্মবিশ্বাসী। যা ইচ্ছে করে করুক না, ওদের উপর ভারী ভরসা আমার। আরবকে চিনিস তোরা? ইয়েস স্যার। ঝকঝকে মুখগুলো ঝলমলিয়ে উঠল। আরব প্রকাশ তো? ও কারোর সঙ্গে কথা বলে না স্যার। 2 স্কুল ইয়ারেও একজনও ক্লোজ ফ্রেন্ড নেই ওর। হি ইজ আ বিট অফ এ লোনার। স্কুলের ফুটবল টিমের ফরওয়ার্ড তো ও স্যার। গত বছর আঁকা দিয়েছিল স্কুল ম্যাগাজিনে। সব হুড়মুড় করে একসাথে বলে গেল।
ইজ ইন ট্রাবল স্যার? ও কিন্তু খারাপ নয়, শুধু একটু ডিফারেন্ট। প্রচ্ছন্ন গর্বে ছেলে মেয়েগুলোর দিকে তাকালাম। ও আমার থেকে আলাদা, কিন্তু খারাপ নয়। শুধু এই উপলব্ধিটুকুর জন্যই কতটা ম্যাচুরিটির প্রয়োজন হয়। অথচ ঠিক ক বছর ভালো করে চিনি এই বাচ্চাগুলোকে? 2 বছর, 3 বছর, কাউকে কয়েক মাস। উদ্বিগ্ন মুখগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে চমকে অতীতের স্লাইড শো দেখলাম যেন। যা হয়েছে ভালোই তো। খেয়াল রাখ তোরা একটু, keep an eye on him। হাসি মুখে বললাম। সব ঢকঢক করে ঘাড় নাড়ালো। যা বোঝার বুঝে নিয়েছে ওরা। ক্লাসে যায় এবার সব, আমাকে তোরা বকা খাওয়াবি এবার। দিন কয়েক দিব্যি কাটলো। আরও ক্লাসে নোটস নিচ্ছে দেখছি আজকাল। ডুডল প্রাপ্তিও আর ঘটেনি। অন্য ক্লাসে যাতায়াতের ফাঁকে উকিঝুঁকি মেরে দেখি ছেলেটার বেশ কয়েকটা বন্ধু হয়েছে। রিসেসে তাদের সঙ্গে ক্যান্টিনেও আসে, খেতেও বসে। আরাবের সঙ্গে আড্ডা দিতে দিতে অন্য টেবিলে বসা স্যারদের চোখ এড়িয়ে আমার দিকে আলগোছে হাত নাড়িয়ে দিয়ে জানান দিয়ে দেয় রূপাঙ্গী শিবমেরা। আশ্বস্ত হই, নিঃশ্বাস ছেড়ে এদিকে টিচার সুলভ আড্ডায় মন দিই। এর মধ্যে একদিন 12P-তে এক্সট্রা ক্লাস পড়ল। কেমিস্ট্রির দীপালি ম্যাম আসেননি। আমার নিজের সিলেবাস শেষ, রিভিশনও শেষের পথে। ছেলে মেয়েগুলোকে বেগার খাটাতে ইচ্ছে করল না। আরাধ্যার ঘটনার পর থেকে উটকো ভিডিও দেখানো আপাতত বন্ধ। সবাইকে বললাম রাফ খাতার পাতা ছিঁড়ে 500 শব্দের একটা গল্প লিখতে। টপিক সুপারহিরো মি। মন গড়া প্রেক্ষাপটে নিজের কোনো কাল্পনিক বিশেষ শক্তি সম্বন্ধে লেখো, যা খুশি। ছেলে মেয়েদের পছন্দের টপিক, কল্পনার আগল নেই। পড়ে পাওয়া অফ পিরিয়ডের আনন্দে ক্লাসময় নিঝুম খসখস চলল। 2 হাত জোড়া দিস্তে দিস্তে উলো ঝুলো কাগজ নিয়ে স্টাফ রুমে ফিরে ব্যাগে ঢোকালাম। এইসব হিসেব বহির্ভূত ওয়ার্কশিট পরম মূল্যবান, অনেক কিছু জানার আর জানানোর প্রশস্ত উপায়। 1.5 দশকের অভিজ্ঞতা বাড়ি ফিরে ঠান্ডা মাথায় পড়তে হবে। হয়তো জানতাম ঠিক কি খুঁজে পাব, তবে সত্যি প্রস্তুত ছিলাম কিনা আজও জানি না। বেছে বেছে আরাবের লেখাটাই আগে পড়েছিলাম। আঁকার মতোই ছেলেটার লেখার হাতও বেশ ভালো। গল্পের শুরুটা বেশ সাধারণ ছিল, একদম সুপারহিরো কমিক্সের মতোই। ছোট ছোট 2 মিষ্টি ভাই বোন, সাপোর্টিভ বাবা মা, হাসি খুশি ফ্যামিলি। তারপর গল্পের নিয়ম মেনেই ঘটে যাওয়া আকস্মিক বিপর্যয়। বাবার মৃত্যু কার অ্যাক্সিডেন্টে, মায়ের নবজীবনের সাথে সাথে ভাই বোনের লাইফে আগমন স্টেপ ফাদারের। পুরনো শিকড় উপরে নতুন পাড়ায় নতুন অ্যাডজাস্টমেন্ট। মা ও নতুন বাবা দুজনেই খুব বিজি, তাই ছেলে মেয়েগুলোর দৈনন্দিন দায়িত্ব বর্তায় পাশের ফ্ল্যাটের সহৃদয় প্রতিবেশীর উপর। স্কুল ফেরত ফাঁকা বাড়িতে, বাবা মার ফিরতে রাত হওয়া ফাঁকা বাড়িতে মনস্টার। এই মনস্টার খাটের তলায় থাকে না, অন্ধকার বাথরুমে থাকে না, থাকে দেওয়ালের ওই পাশে, পাশের ফ্ল্যাটে। এই মনস্টার রাতের অন্ধকারে জানলা দিয়ে উকি মারে না। শুধু মা বাবার অনুপস্থিতিতে ছোট ছেলেটাকে রুমে বন্ধ করে রেখে বনুকে নিয়ে যায় পাশের ঘরে। ছোট্ট দাদা দরজায় ধাক্কা দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়ে। জানে এরপরে ওই ঘরে তার পালা। বনু দিনে দিনে গুটিয়ে যায়। রাত্রে একা একা জামার হাতায় শিকনি মুছতে মুছতে অন্ধকারে ছোট্ট পায়ে ঘরময় ঘুরে বেড়ায়। দাদা ছবি আঁকে। মা তার কথা বিশ্বাস করেনি। সে নাকি টিভি ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে অত্যাধিক ইমাজিন করতে শিখেছে। এসব হতেই পারে না। নতুন বাবার অনেক দিনের প্রতিবেশী লোকটা, আ গুড নেইবার, তাই ছবি আঁকে ছেলেটা। একদিনের এক অদ্ভুত সাইক্লোনের পর থেকে সে যাই আঁকে তাই সত্যি হয়। পড়তে পড়তে ঘেমে উঠি, মাথাটা প্রচণ্ড রকমের ধরে গেছে। গল্পটা শেষ হয়নি এখনো।
ওইটুকু সময় এতখানি কখন লিখল কে জানে ছেলেটা। যেন এতটুকু ভাবতে হয়নি, যেন গল্পটা তার জানাই ছিল। মনস্টারের কীর্তিকলাপের বরাবর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে গেছে সে। পুরোটা পড়া গেল না, দর দর করে ঘামছিলাম। স্টাডি টেবিলের একপাশে সযত্নে রাখা নীল হ্যান্ডমেড পেপারের বুকমার্কটার দিকে তাকালাম। ঠিক কি করা উচিত এখন আমার? গল্প লিখতে বলেছিলাম, হতেই পারে এটা ফিকশন, আগাপাশতলা মন গড়া। আবার এরকম স্পর্শকাতর বিষয়ের ক্ষেত্রে স্কুলের কিছু নিয়ম নীতি আছে। প্রিন্সিপাল, স্কুলের মেন্টাল হেলথ কাউন্সিলর, সর্বোপরি বাচ্চার গার্জিয়ানকে জানাতেই হবে। পরদিন ক্লাস শেষে বেরোতে বেরোতে আরাফকে রেখে নিলাম বাইরে। কিছু সত্য মিথ্যা যাচাইয়ের প্রয়োজন আছে। ছেলেটা যেন অপেক্ষাই করছিল। আমি কিছু বলার আগেই আগ্রহে বলল, পড়েছেন স্যার? খুব সাবধানে আলতো করে জিজ্ঞাসা করলাম, তোমার লেখার ধরন বেশ ভালো, কল্পনা শক্তিও। এই গল্পের প্লট পেলে কোথায়? ফ্লোরের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ছেলেটা বলল, গল্প তো নয় স্যার। বললাম, আরাধনা কেমন আছে এখন? ছেলেটা থমকে গেল, বলল, ডিপ্রেশনের ওষুধ দিয়েছে ওকে। সব কিছু বন্ধ এখন ওর, পড়াশোনা, এমনকি নাচের ক্লাসটাও। কন্টেম্পোরারি ওর ফেভারিট ডান্স ফর্ম ছিল জানেন স্যার। কত কম্পিটিশনের ফর্ম নিজেই নিয়ে আসতো। এখন বিছানা ছেড়ে উঠতেই চায় না। নখ খুঁড়তে খুঁড়তে বলল, আমার সঙ্গে কথাও বলে না আর। কতদিন হাসি শুনিনি ওর। দ্যাট মনস্টার হ্যাজ ইটেন আস অ্যালাইভ। আরব, তোমার মায়ের সঙ্গে কথা বলবো, মনস্থির করে ফেলি। ডায়েরি নিয়ে এসো। ছেলেটা কেমন বিষণ্ণভাবে হাসে, ডায়েরিটা এনে আমার হাতে দেয়। কিছু হবে না স্যার, আমি আরো বকা খাবো। কেমন আশান্বিত চোখ তুলে বলে, রূপাঙ্গী বলেছিল আপনি। ওর কথার উত্তর দিই না, ঝটপট ডায়েরিতে গার্জিয়ানের উদ্দেশ্যে চিঠি লিখে স্টাফরুমের দিকে পা বাড়াই। সময় হয়নি এখনো, কিন্তু মিসেস প্রকাশ আসেন না। ডায়েরিতে প্রত্যুত্তরে জানিয়ে দেন বার্ষিক পরীক্ষা শেষে পিটিএর আগে ওনার পক্ষে আসা সম্ভব নয়। ডায়েরিতে আরও একবার আর্জেন্ট লিখে কল করা সত্ত্বেও উত্তর একই থাকে। হতাশ হলাম খুব। অথচ ঘটনা পরম্পরাটা আমার কাছে নতুন নয়। শেষ চেষ্টা করেছিলাম শুধুমাত্র। সেই হপ্তার শেষ স্কুল ডেতে রূপাঙ্গী অ্যান্ড কোম্পানি মিশনের প্রোগ্রেস রিপোর্ট করতে এলো। ছেলেমেয়েগুলো রিসোর্সফুল, খুব বুদ্ধিশুদ্ধি আছে। এরই মধ্যে আরাফের বাড়িতে সবাই মিলে একটা সারপ্রাইজ হাউস পার্টির অ্যারেঞ্জও করে ফেলেছিল। মনস্টারের গল্প তারা শুনে ফেলেছে, দেখেও এসেছে সব। আঙ্কেলের ফ্রেন্ড ইজ পসের রিলেটিভ, পাশের ফ্ল্যাটেই থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে ওদের থেকে অনেক কিছু জানলাম। ওদের অজান্তেই একটা দীর্ঘশ্বাসও চাপলাম। আরাধ্যা ইজ গোয়িং টু বি হোম স্কুলড। ওই লোকটা সব অ্যারেঞ্জ করেছে। না, আর অন্য কোনো উপায় নেই, সময় এসেছে। ওরা হয়তো আমার আনমনা হয়ে যাওয়াটা লক্ষ্য করেছিল। চলে যাবার সময় একমাত্র ক্লাস 8-এর অবনীশই বলে উঠল, তাহলে এখন স্যার? বাচ্চাটার সারল্য ভরা উৎসুক চোখের দিকে তাকিয়ে আরেকটা দীর্ঘশ্বাস চাপলাম। দলের সবচেয়ে ছোট, মাত্র মাস আষ্টেক আগেই এই অদ্ভুত ক্লাবের সদস্য হয়েছে। তাই বাকিরা বুঝেও যে প্রশ্নটা করেনি, অবনীশ করে ফেলেছে। বাড়ি যা এখন তোরা, হ্যাপি উইকেন্ড। জোর করে মুখে একটা হাসি এনে বললাম, অনেক কাজ বাকি। বাড়ি ফেরার পথে দরকারি জিনিসপত্র সব কিনে ফেললাম। বিশেষ কিছুই তো নয়। ঘরে ঢুকেই সোজা স্টাডি টেবিলে পেন হোল্ডার থেকে নীল বুকমার্কটা তুলে সস্নেহে দেখে নিলাম আরেকবার। এই 3 বছরে যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে রংটা।
সবচেয়ে নীল তুলোর কাগজের এবড়ো খেবড়োয় সরু সরু সোনালি সুতোর জটিল আঁকিবুকি। তাকে এবার ডাকার সময় এসেছে। মনস্টার ভার্সেস মনস্টার। কলেজ স্ট্রিটের বইপাড়ায় ফুটপাত চষে অরুপুরাতন খোঁজার নেশা আমার আজকের নয়। বছর 3 আগে সেরকমই এক অনামী দোকানের ধুলোমলিন বইয়ের স্তূপ ঘেঁটে ঘুটে ব্যাগ ভর্তি পোকায় কাটা বই তুলে এনেছিলাম। অলৌকিক ভুতুরে সব বই। ওসব অবসরে পড়তে ভারী ভালো লাগে আমার। সেরকম একটা সাধারণ পুরনো ইংরেজি বইয়ের ফাঁকে গোজা ছিল একটা আশ্চর্য রকমের উজ্জ্বল নীল বুকমার্ক। তখনও বুঝিনি আমার হাতে সেদিন সত্যি এসেছিল এক পরশ পাথর। আনমনে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে হঠাৎই আবিষ্কার করেছিলাম পেছনে পেন্সিল দিয়ে লেখা আবছা ইংরেজি ইনস্ট্রাকশনগুলো। কাউকে আহ্বানের সহজ সরল পদ্ধতি। কাকে? ইংরেজি লিপিতেও এর বিজাতীয় নামটা বড্ড খটোমটো। আদর করে তাকে আমি ইয়ে বলে ডাকি। আদর কেন বলতে নেই, তাকে আমি বেশ স্নেহই করি। পদ্ধতি সহজ বলেই তো আমি পট করে তাকে ডেকে বসে থাকিনি। ইনস্ট্রাকশনে সেসব স্পষ্ট বলা ছিল তাকে ডাকলে কাজ তাকে দিতেই হবে। এমনিতে সে কিন্তু বড্ড কুঁড়ে, অনেকটা আমারই মতন। অযথা ডাকাডাকি করলে ভারী গোঁসা হয়। তবে আরও অনেকখানি গোঁসা হয় বাচ্চাদের কেউ কষ্ট দিলে। শিশুদের ভারী ভালোবাসে ইয়ে, বললাম না অনেকটা আমারই মতন। তাই তো পুনমের অ্যালকোহলিক মায়ের হাতে তার দৈনন্দিন মারধরের রোজনামচা জেনে প্রথমবার ডেকেছিলাম তাকে ইয়েকে। পুনমের নিজের হাতে লেখা তার নিজের কাহিনী ছিলই ফ্রি পিরিয়ডের অ্যাসাইনমেন্ট। ওটা একটা জরুরি উপাদান। বাকি সব ইয়েই করল আগাগোড়া। তারপর একে একে রূপাঙ্গী, শিভম, সোহান, ঊর্জা, বিবিধ 6 মাস আগে অবনীশ। সত্যি বলছি, আমাকে এতটুকু কিছু করতে হয়নি। সবই ওই ইয়েই। কাবার থেকে ঘরে বানানো কালচে নীল বড়সড় মোমবাতিটা বের করলাম। এক বাটি জল, বুকমার্ক থেকে সাবধানে খুলে নেওয়া এক গোছা সোনালি সুতো জলে ভাসিয়ে দেওয়া। আরবের লেখা গল্পটা মোমবাতির আগুনে পুড়িয়ে জলে মেশানো। এক ফোঁটা চোখের জলের জন্য চিন্তা ছিল না। আমার কর্ম খতম। দরজাটা বাইরে থেকে টেনে দিয়ে হাই তুলে ঘুমোতে চলে গেলাম। একদিনে অভ্যাস হয়ে গেছে। নো মোর সারপ্রাইজেস। বলতেই হবে সে রাতের ঘুমটা আমার বেশ ভালোই হলো। হওয়ারই কথা। ইয়ে রক্তারক্তি করে না। আমার খুদে সাঙ্গপাঙ্গদের মতোই টক করে বুঝে নেয় ঠিক কি করতে হবে। এই যেমন হয়তো আজ আরবের মা বাবা একই সাথে একটা অদ্ভুত জীবন্ত স্বপ্ন দেখবেন। স্বপ্নের মধ্যে নিজেদের ছেলেমেয়ের সত্তার ভেতরে প্রবেশ করে ভালো মানুষ প্রতিবেশীর ভালো মানুষই প্রত্যক্ষ করবেন। ভয় ধর্মর করে জেগে উঠে সেই স্বপ্ন তাদের চেতনাকে কুড়ে কুড়ে খাবে। অবচেতনে এক জান্তব আতঙ্কের সৃষ্টি করবে যতক্ষণ না তারা সেই ভীতির মূল উৎসকে জীবন থেকে সমূলে উপড়ে ফেলেছেন। ছেলেমেয়ে দুটো আজ নিঃসারে ঘুমোবে। ঘুমের মধ্যেই তাদের মস্তিষ্ক থেকে নিঃশেষে মুছে যাবে দুঃস্বপ্নের সব স্মৃতি। সেই স্মৃতির বয়ে আনা অজস্র মনের জট, অদল বদল, আতঙ্কের পাসিং দ্য পার্সেল। স্বপ্ন দেখবে আজ আরও একজন। তবে সেটা কতটা স্বপ্ন কতটা বাস্তব কে জানে। কি সেই স্বপ্ন তা এতদিন পরও আমি জানতে পারিনি। কিন্তু স্বপ্নের তীব্রতায় উন্মাদ হয়ে যেতে দেখেছি অন্তত 4 জনকে। তাদের মধ্যে 2 জন নিজের গলা নিজেই টিপে ভব যন্ত্রণা থেকে পরিত্রাণ খুঁজে নিয়েছে। এটা মাঝে মাঝে একটু বাড়াবাড়িই করে ফেলে। কি আর করা যাবে? When monster meets monster. মাঝে পার্বিক পরীক্ষার গন্ডগোলে সপ্তাহ 2 ভেবলেছিলাম। হাঁসফাঁস ব্যস্ততা। ফাঁক করে কানে গেছে আরাধ্যা পরের সেশনে জয়েন করবে আবার।
ইয়ার লাগ হবে না হয়তো, ভালো ছাত্রী। পরীক্ষার শেষ দিন ইনভিজিলেশন থেকে ফিরছি, স্টাফ রুমের সামনে দেখি আরব দাঁড়িয়ে, হাসি হাসি মুখ, হাতে বাড়ানো একখানা রঙিন কাগজ, আর চোখে সেটাকে দেখে নিয়ে বললাম, পেপার কেমন হয়েছে? সব করেছি স্যার, এমনকি ওই ক্যাপাসিটরের প্রবলেমটাও। ফুল মার্কস হবে তো? ছদ্ম কড়া গলায় শুধলাম। মিচকি হেসে বলল, দেখে নেবেন স্যার। মাথা নেড়ে স্টাফরুমে ঢুকতে যাচ্ছি, আবার কণ্ঠস্বর, আর স্যার ক্লাবে জয়েন করে গেছি। ফিক ফিক হাসতে হাসতে করিডোরে ছুটল ছেলেটা। এই শোন শোন, কি নাম রে তোদের ক্লাবের? যথাসম্ভব গলা তুলি। এইসব আমরা। আরব ছুটতে ছুটতেই বলে দেয়, সংক্ষেপে ইএ। শেষ হলো আজকের গল্প লেখিকা দেবাঞ্জলি ঘোষ বন্দ্যোপাধ্যায় ওরফে মীনাক্ষী সেন শর্মার লেখা কাহিনী ইয়ে। গল্প পাঠে ও পর্ব পরিচালনায় আমি সৌভিক, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সুমঞ্জয় ও প্রচ্ছদঙ্কনে অভিব্রত। গল্পখানা কেমন লাগলো আমাকে জানান কমেন্ট করে। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক ঠুকে দেবেন না হয়, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তবে এইবেলা করে ফেলুন। সেই সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে পরের গল্পের নোটিফিকেশন গিয়ে আপনার দরজায় কড়া নাড়তে দেরি না করে। কারণ আগামী সপ্তাহে আবার ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। তাহলে আজকের মতো পাত্তারি গোটালাম, দেখা হবে আগামী সপ্তাহে আবার একটা নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।